জেল মুক্তির পর স্বাস্থ্য ঠিক করার পর আবার একটা বাধার সম্মুখীন হলো। 3 বছর আগের পার্থ চট্টোপাধ্যায় আর 3 বছর পরের পার্থ চট্টোপাধ্যায় কি পার্থক্য দেখতে পাচ্ছেন? 3 বছর আগে মন্ত্রী ছিলাম, 3 বছর পরে মন্ত্রী নেই। আমি না সাংগঠনিক বিষয়ে কোনোদিনই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলিনি। ভুল ভালো ঠিক দল যা বুঝেছে তাই করেছে। যে সংগ্রামের মধ্যে দিয়ে শুভেন্দু উঠেছে, আজকে যে সংগ্রামের বার্তা দেওয়ার চেষ্টা করছে, দুটোর মধ্যে কোনো মিল নেই। শাসক দলে ছিলেন, বিরোধী দলেও ছিলেন। রাজনৈতিক এতে কোন সময়কালটা সব থেকে বেশি আপনার স্মরণীয়? আমার কাছে বিরোধী দলনেতা হিসেবে কাজ করাটা স্মরণীয়। যদি আপনার দল থেকে বলা হয়, তৃণমূল থেকে যদি বলে যে আবার টিকিট দেওয়া হচ্ছে 26-এ নির্বাচনে দাঁড়ানোর জন্য, আপনি প্রস্তুত? আমি একটা কথা বলছি, দল কি বলছি সে আর আমি প্রস্তুত কিনা সে ভেবে লাভটা কি আছে? যে দপ্তরে ছিলাম, এতগুলো দপ্তরে ছিলাম, এই শিক্ষা দপ্তরই তো অনেকগুলো বিভাগ আছে। হঠাৎ ওই প্রাইমারি আর উচ্চ প্রাইমারি নিয়ে পড়লেন কেন? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিঙ্গুর আন্দোলনে একই শাল পাতায় খিচুড়ি খেয়েছি। এখন অবশ্য খিচুড়ি খাওয়ার চালটা উঠে গেছে, এখন বিরিয়ানি খাচ্ছে সবাই। একদিকে রাজ্যে বিধানসভা নির্বাচন এবং অপরদিকে এসআইআর আবহ। এই এসআইআর আবহ বা বিধানসভা নির্বাচনের মধ্যে একসময় যিনি রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমাদের সঙ্গে আজকে রয়েছেন সেই পার্থ চট্টোপাধ্যায়। দাদা, শারীরিক দিক থেকে এখন কেমন আছেন? সুস্থ আছেন? সুস্থ আর একটু সুস্থ, মানে হাতটা ভেঙে গেল তো, হাতটা ভেঙে যাওয়ার জন্যে আমি একটুখানি মানে জেল মুক্তির পর স্বাস্থ্য ঠিক করার পর আবার একটা বাধার সম্মুখীন হলাম। এখন ফিজিওথেরাপি করি আর কি, হাতটা সোজা করবার জন্যে। শারীরিক দিক থেকে সম্পূর্ণই সুস্থ। এখন এইটা সিঁড়ি ভাঙা এখনো শুরু করিনি, এই আর কি। 3 বছর আগের পার্থ চট্টোপাধ্যায় আর 3 বছর পরের পার্থ চট্টোপাধ্যায় কি পার্থক্য দেখতে পাচ্ছেন? কোনো পার্থক্যই নেই, কোনো পার্থক্যই নেই। আমার কাছে 3 বছর আগে মন্ত্রী ছিলাম, 3 বছর পরে মন্ত্রী নেই। 3 বছর আগে মহাসচিব ছিলাম রাজনৈতিক দলের, আজকে সেটা নেই। কিন্তু 2001 সালে থেকে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের পরপর 5 বার সেখানকার নাগরিক আমাকে জয়যুক্ত করেছিলেন, সেটুকু আছে। নিজের বিধানসভা কেন্দ্রে কবে যাবেন এর মধ্যে? যে কোনো দিন। আজই আজ ডাক্তার আসছে, যদি বলে কালই যাব। এখনো সেই আগের মতন সেই স্পিরিটটা রয়েছে নিজের বিধানসভা কেন্দ্রে যাওয়া? না, নিজের কেন, আমি সব জায়গায় যাব। আজকে সকালেও তো শিলিগুড়ি থেকে লোক এসছে। চলুন দাদা, আমরা তো আছি। আমি না এখন প্রস্তুতিবিহীন, ফুটবল খেলতে গেলে যেরকম পিকে ব্যানার্জির কোচ কিংবা অমল দত্তর কোচ এসব থাকে, আমি তো এখন মোটামুটি 4 বছর কোচবিহীনই আছি। তাই নিজেই ওয়ার্ম আপ করছি। একদিকে বলা হচ্ছে যে এই ঘটনার পরে তৃণমূলের গায়ে যে কালি লেগেছিল এবং তার জন্য দায়ী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীদের কথা, শাসক শিবিরের কেউ এরকম মন্তব্য এখনো পর্যন্ত দেয়নি, বিরোধীদের কথা। আপনি কি মনে করেন যে এই মন্তব্যটা যুক্তিযুক্ত? প্রথম কথা হচ্ছে, আমি এখনো পর্যন্ত ক্লিপিংসগুলো নিচ্ছি, কোনো বিরোধী দলনেতা, বিরোধী দল আমাকে অভিযুক্ত করেছে শুধু, এরকম তো কিছু আমি খুঁজে পেলাম না। যদি আপনার কাছে থাকে পাঠাবেন, তাহলে তার উত্তর দেবো। 2022 সালে সম্ভবত আপনাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তারপর আপনি বারংবার বলেছেন, যখন আপনি বাড়িতে প্রথম আসেন সেই সময়ও বলেছিলেন যে আমি নির্দোষ। তাহলে তৃণমূলের কি কোথাও এটা ভুল হয়েছে, নাকি এটা শৃঙ্খলা রক্ষা কমিটির একটা কাজের মধ্যে পড়েছে? আমি না সাংগঠনিক বিষয়ে কোনোদিনই
সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলিনি। ভুল ভালো ঠিক দল যা বুঝেছে তাই করেছে। দলের প্রতি আমার পূর্ণ আনুগত্য আছে, তার থেকেও বেশি আনুগত্য আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সুতরাং এ ব্যাপারে আমি প্রাক্তন ওই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান হয়ে আমি কখনোই শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না, তাই প্রশ্নটা এড়িয়ে গেলাম না। কিন্তু যে জায়গায় দেওয়ার দরকার নিশ্চয়ই সেই জায়গায় আমি আমার কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এর মধ্যে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এত কোটি কোটি বা লক্ষ লক্ষ, তারপরে এখন হয়তো কোটি ছাড়িয়ে গেছে সমর্থক কর্মী, তারা কি সবাই কথা বলতে পারে? আপনি তো খুবই কাছের ছিলেন বলতে গেলে। আমি তো এখন কর্মী, কর্মীদের খোঁজ খবর যখন রাখবেন তখন নিশ্চয়ই রাখবেন। তৃণমূলে এই সময় দাঁড়িয়ে একটা নবীন প্রবীণের ভারসাম্য দেখতে পাওয়া যাচ্ছে। আপনার এত বছরের রাজনৈতিক কেরিয়ার, এই জায়গায় দাঁড়িয়ে এই নবীন প্রবীণের ভারসাম্যটাকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন? আপনার কাছে প্রথম শুনলাম যে এরকম একটা ভারসাম্য নাকি দলে আছে। আমার তো মনে হচ্ছে না সেই ভারসাম্য আছে। নবীন প্রবীণের ভারসাম্য থাকা উচিত, কারণ নবীনরাই এককালে আবার গিয়ে প্রবীণ হবে। সো আজকে যারা প্রবীণ মনে করা হচ্ছে তাদের, আমি মনে করি সব জায়গাতেই নবীন প্রবীণের সংমিশ্রণ দরকার। আমাদের দলেও তা হওয়া উচিত। এখনো সময় আসেনি বলবার যে এটার নবীন প্রবীণের ভারসাম্য আছে কি নেই, এখনো তো বলার সময় আসেনি। সময় আসলে তার নিশ্চয়ই উত্তর দেব। একসময় আপনি ছিলেন বিরোধী দলনেতা, বর্তমান সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো সময়ের প্রেক্ষাপট আলাদা, কিন্তু রাজনৈতিক পটভূমি এই বাংলায়। দুটো সময়ের দাঁড়িয়ে আপনি একসময় বিরোধী দলনেতা, বর্তমান বিরোধী দলনেতা, দুটো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন রাজনৈতিক এই পটভূমিতে দাঁড়িয়ে? শুভেন্দু তখন তো আমাদের সহকর্মী ছিল, সুতরাং শুভেন্দু আমার থেকে ভালো উত্তর দিতে পারবে এখানে। শুভেন্দু তো তৃণমূলের দলের শাসক মন্ত্রিসভার সদস্যও ছিল, বহুদিন ধরে সে সদস্য ছিল, বিভিন্ন দপ্তর সে দেখেছে, বিভিন্ন জেলায় সেই তার চোখ দিয়েই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিচার করেছেন। কিন্তু যে সংগ্রামের মধ্যে দিয়ে শুভেন্দু উঠেছে, আজকে যে সংগ্রামের বার্তা দেওয়ার চেষ্টা করছে, দুটোর মধ্যে কোনো মিল নেই। একটা মানুষের কাছে পৌঁছাবার অস্ত্র কখনোই ধর্ম বা সমাজকে বিভাজন নয়। আমরা তো কোনো সমাজকে বিভাজন করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছেন, বারে বারে মার খেয়েছেন। আমি বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু আমার নিশ্চয়ই জানবে, আমার প্রণম্য শিশির অধিকারী তখন আমার মোটামুটি গার্জিয়ান বলতে পারেন সেই সময় ছিল। খাওয়া দাওয়া, তার ভাই দিব্যেন্দু, নন্দীগ্রাম আন্দোলনের কথা বলছি। তো ও তো দেখেছে কীভাবে সংগ্রাম করতে হয়। সংগ্রাম মানে তো এই নয় যে ঢোল পেটালাম, জার্সি বদল করলাম, কর্মসূচি দিতে হবে না। সেই কর্মসূচিটা বিরোধী দলনেতা হিসেবে কতটুকু সফল বা অসফল তা তো জনগণ বিচার করবে। আমি কি করে বিচার করি? আমি শুধু এতে তৃপ্ত বোধ করি যে বামফ্রন্টের 34 বছরের শাসনের পরিবর্তনের সময় আমি বিধানসভায় বিরোধী দলনেতা ছিলাম। এটা আমার পরিচিত। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার কোন সময় শ্রেষ্ঠ সময় এই রাজনীতিতে, আমি বলবো আমার কাছে শ্রেষ্ঠ সময় 2001, যখন আমি জিতি, যখন তৃণমূল কংগ্রেসের
এই অবস্থা ছিল না, বিরোধী দল ছিলাম। আর শ্রেষ্ঠ সময় হচ্ছে বিরোধী দলনেতার 6 বছর। শাসক দলে ছিলেন, বিরোধী দলেও ছিলেন, রাজনৈতিক এতে কোন সময়কালটা সব থেকে বেশি আপনার স্মরণীয়? আমার কাছে বিরোধী দলনেতার হিসেবে কাজ করাটা স্মরণীয়। যদি আপনার দল থেকে বলা হয়, তৃণমূল থেকে যদি বলে যে আবার টিকিট দেওয়া হচ্ছে 26-এ নির্বাচনে দাঁড়ানোর জন্য, আপনি প্রস্তুত? আমি একটা কথা বলছি, দল কি বলছি সে আর আমি প্রস্তুত কিনা সে ভেবে লাভটা কি আছে? আমি তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়নি। আমি তো নিজে জীবনের শেষ শিক্ষার উচ্চমানের সেই জায়গার ডক্টরেট পর্যন্ত পৌঁছেছি। তো চোখের সামনে তো আমার ভাসছে না যে ক্ষমতা আমার দরকার। ক্ষমতা ছেড়েই তো রাজনীতিতে এসেছিলাম। বলছে অনেক ক্ষমতা, অনেকে বলে না, আমি বলি আজ অনেক ত্যাগ স্বীকার করেই এসেছিলাম। উঠেছিলাম মধ্যবিত্ত গরিব ঘর থেকে, মা বাবার আশীর্বাদ নিয়ে, তারপর বড় হয়েছিলাম। এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তো মার আশীর্বাদ ছিল, বাবার আশীর্বাদ ছিল। তাকে তোয়াক্কা না করেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকায় যোগ দিয়েছিলাম। আমার খুব অবাক লাগে এই কথাটা ভেবে, যখন লোকে আমাকে যুক্ত করবার, অভিযুক্ত করবার চেষ্টা করে আর্থিক লেনদেনে, তখন তারা ভুলে যায় যে বহু লক্ষ টাকা, বহু সুযোগ সুবিধে, কর্পোরেটের অত বড় চাকরি ছেড়ে আমি কিন্তু অর্থ ছেড়ে পতাকাই ধরেছিলাম, পতাকা ধরে অর্থ করিনি। এই সময় দাঁড়িয়ে আপনার এই ঘটনার পরে আপনার জেলে যাওয়া বা সেই সময়কালীন সময়ে বহু শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, বহুজন অসুস্থ হয়েছেন এবং তাদের পুরো তোপটাই ছিল আপনার দিকে, যে আপনার জন্য আজকে তাদেরকে পথে বসতে হয়েছে। সেই সময় আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, তা সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথম কথা, 2001-এর 2021-এর পর এই সমস্ত নতুন জিনিসগুলো দেখছি যে রাস্তায় দাঁড়িয়েছিলেন। আপনি যদি খেয়াল করেন, যদি পড়েন, তাহলে দেখবেন যে এ ধরনের বিক্ষোভ প্যারা টিচাররাও করতো, তাদের সুরাহা করে দিয়েছিলাম। এসএসকে এমএসকে তাদের সুরাহা করে দিয়েছিলাম। বেনিয়ম আছে বলে যারা বিকাশ ভবনের সামনে কিংবা প্রেস ক্লাবে কিংবা মাতঙ্গিনী মূর্তির নিচে বা রানী রাসমণির সর্বত্র তো আমি তাদের সঙ্গে কথা বলতাম, কথা বলে মিটিয়েছিলাম। কিন্তু আর্থিক অভিযোগের কথা তো শুনিনি। 21-এর পর আমি যখন শিল্প দপ্তরে গেলাম, আইটি দপ্তরে আবার গেলাম, পরিষদীয় দপ্তরে তো আমার ছিলই প্রথম থেকে, তখন ধীরে ধীরে বিচারালয়ের কাছে কেউ কেউ গেছিল। বিচারালয় সিদ্ধান্ত দিয়েছে, সেটা হয়েছে। কিন্তু চাকরি হারা যেটা বলছেন না, চাকরি হারালো কী করে আমি তো তাই বুঝছি না। কারা চাকরি হারালো? মানে একই গভর্নমেন্ট বললো যে এরা যোগ্য, আবার একই গভর্নমেন্ট বললো এরা অযোগ্য। এটা মানে আমার কাছে একটা আশ্চর্য লাগছে। আর মন্ত্রীর কি এখানে রোল? এটা তো দুটোই স্বয়ং শাসিত সংস্থা, তাদের সঙ্গে আমার নাম জড়িয়ে লাভটা কি আছে? দেখুন, আমি না এইগুলোকে অ্যানালিসিস করি। আমি যে দপ্তরে ছিলাম, এতগুলো দপ্তরে ছিলাম, এই শিক্ষা দপ্তরই তো অনেকগুলো বিভাগ আছে। হঠাৎ ওই প্রাইমারি আর উচ্চ প্রাইমারি নিয়ে পড়লেন কেন? 52টা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, 13 থেকে উঠলো, কয়েক হাজার স্কুল হলো, ছাত্ররা
ক্লাসে উপস্থিত সংখ্যা বাড়ল, বিবেকানন্দ স্কলারশিপ চালু হলো, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে, কলেজ মানে দুয়ারে সরকার নয়, দুয়ারে পড়াশুনো এ ব্যবস্থা হয়েছে। তার জন্য দুয়ারে পড়াশুনো বলে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তা করেছেন। ফোন করে আমায় বলেছিলেন যে বাচ্চা ছেলেগুলো জুতো পায় না আপাতত, আপনি জুতোর ব্যবস্থা করে দিন। তার ব্যবস্থা হয়েছে। যে সাফল্যের কথা বলবার দরকার ছিল, যারা যান বিভিন্ন জায়গায় তারা মুখ বুজে আছেন, তারা দেখতে চাচ্ছেন আমাকে খাড়া করে যে এই সব বৈতরণী পাহাড় হওয়ার চেষ্টা। আমার তাতে দুঃখ নেই, কারণ দল যদি মনে করে যে একে দাঁড় করিয়ে রেখে আমি বৈতরণী পার হব, তাতে কি বাঁধা আছে? আমার শুধু একটা জায়গায় বাঁধা আছে, যে আমার ছবিকে যারা মুশলিপ্ত করবার চেষ্টা করছে তারা মুশলিপ্ত করতে পারবে না। আমার যে সামাজিক, আমার যে পারিবারিক, আমার যে সাহিত্যকর্ম, আমার যে কর্পোরেট জীবনে আমার যে সততার ছবি, পারিবারিক একটা ভিত্তি এই সমাজে আছে, তাকে কালিমা লিপ্ত করে শেষ করা যাবে না, মুছবেও না। সেটার পরীক্ষা আমার আছে, আমি দেব। একেবারে কেউ যেন না মনে করে যে চুপ হয়ে বসে গেছি, তা না। আমার চোখের সামনে তো দেখি না অন্য রাজনৈতিক দলগুলো এই একই প্রশ্নে তারা দলদের অন্দরে তার বিচার ব্যবস্থা করেছিল। আমি সেই সুযোগ থেকে বঞ্চিত আছি। আমি সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাইব। তিনিই আমার রোল মডেল, যে অন্তত একটা সময় করে যেদিনই হবে মরবার আগে পর্যন্ত তিনি যেন একবার সত্যতা, সততা প্রতীক বলে আমি যাকে মনে করি, তিনি যেন তার এই আমার এই চিন্তা, আমার এই মূল্যায়নের প্রতি তিনি যেন বিচার করেন। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে আপনি খুব কাছ থেকেই দেখেছেন। কোনটা আপনার কাছে বেশি কাছের বা বেশি প্রিয় হিসাবে আপনি পেয়েছেন? কোন সময়টাকে? আমার প্রিয় সময় বলে কিছু নেই, বুঝলেন। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিঙ্গুর আন্দোলনে একই শাল পাতায় খিচুড়ি খেয়েছি। এখন অবশ্য খিচুড়ি খাওয়ার চালটা উঠে গেছে, এখন বিরিয়ানি খাচ্ছে সবাই। তখন আমি খিচুড়িই পেতাম না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করতাম। প্রিয় সময় বলতে কী হবে? প্রিয় সময় হচ্ছে আমার মা, আমার পরিবারের সঙ্গে সময়। প্রিয় সময় হচ্ছে আমার মামার লেখা সাহিত্যকর্ম, তার নিজে হাতে আমাকে দিয়ে গেছেন আমার মামি, তাকে ফিরে দেখা। আমার কোনো প্রিয় সময় না দলে না মন্ত্রিসভায় আমি মনে করি না। শাসন ব্যবস্থায় থেকে সংগঠনকে আলাদা করে দেখি। সংগঠন থাকবে, শাসকগুলো থাকবে, কিন্তু সংগঠন আর শাসক একসঙ্গে মিলিয়ে গিয়ে গোলমেলে করে দেওয়া, সেটা আমি কোনোদিন করিনি। আর প্রিয় সময় হচ্ছে মানুষকে সেবা করা, এখনও সেই প্রিয় সময় আছে। এখনও লোকে এখানে এসে যখন কেউ চোখ মোছে, কেউ বলে রাস্তায় নামুন, এগুলো তো প্রিয় সময়ের মধ্যেই পড়ে। দুঃসময় হচ্ছে 2022-এর 22শে জুলাই 23শে জুলাই, যখন আমি
জেলবন্দি হলাম। এইটা দুঃসময়। কেউ বলে না, কেউ তাকে দেয়নি কো মালা, কেউ দেয়নি কো ফুল। তো আমাকে কেউ খোঁজ রাখিয়েছে, কেউ রাখেনি, তাতে তো আমার কিছু এসে, আমি জানি আমার কোথায় পৌঁছতে হবে। জেলে থাকাকালীন বিভিন্ন খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় জেলে এই করছেন, ওই করছেন, তার প্রিজনের মধ্যে টিভি রয়েছে, সেখানে তিনি এই করছেন, টেবিল ফ্যান রয়েছে, ফ্যান রয়েছে। তা আপনি বই পড়তে খুব ভালোবাসতেন, সেই সময় কি বইয়ের সেই চর্চাটা কি ছিল? আর বেড়ে গেছে। প্রথমে না আমি আরম্ভ করেছিলাম শঙ্করের বই পড়তে। শঙ্করের অনেক বই আমি, তিনি আমার বাড়িতে এসেছিলেন, দিয়েছিলেন। শঙ্করের বইগুলো আমার পড়ে ফেলেছি একেবারে। দ্বিতীয় হচ্ছে যে সুচিত্রা ভট্টাচার্য নিয়ে ভ্রমণ কাহিনীর উপর যে কত সুন্দর লেখা, নিতিন মাসি শুধু নয়, কত ভ্যারাইটি লেখা, সেটা শেষ করেছি। সুনীল গঙ্গোপাধ্যায় শেষ করেছি। ওইখানে প্রথম জীবনে সুনীল গঙ্গোপাধ্যায় তার মূল্যায়ন সাভারকারকে নিয়ে, আমি জানতাম না, সেটা পড়বার সুযোগ পেয়েছি। তারপর অনেকটা ধর্মচর্চায় চলে গেছি। গীতা পড়লাম, অন্তত 80 বার পড়েছি গীতা। রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র হিসেবে আমার কাছে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মা শারদা তোমার কাছে প্রণম্য। কিন্তু ওই উপাসনা মন্দিরে যাওয়ার সময় ছাড়া খুব বেশি রামকৃষ্ণদেব বা মা শারদার লেখা পড়িনি, মানে তাদের সম্পর্কে কাহিনী। বিবেকানন্দ নিশ্চয়ই পড়েছি, বিবেকানন্দ তো আমার আদর্শ। তো শ্রীরামকৃষ্ণর কথামৃত আমার 3-4 বার পড়েছি। মা শারদার লেখা 3-4 বার পড়েছি। যখন জানতে পারলাম ওই লেখার মধ্যে দিয়ে যে মা শারদার কাছে শ্রী অরবিন্দের স্ত্রী গিয়েছিলেন, গিয়ে জিজ্ঞাসা করেছিল, মা আমার স্বামীকে তুমি বাঁচাও, ওর ফাঁসি হবে। মা দেখে বললেন যে কি বলছিস তুই, যা, ওর কোনো ফাঁসি টাসি হবে না, অরবিন্দের তুমি ফাঁসি হয়নি। তো এই যে একটা মিথ, এগুলো তো আমি জানতামই না। না, সেই জানবার সুযোগ হয়েছে। জেলের অব্যবস্থা যে কতটা প্রদীপের নিচে অন্ধকার, সেটা দেখার চাক্ষুষ সুযোগ হয়েছে। কত রকম লোক, কত রকম কারণে জেলের মধ্যে অপরাধী বনেছে, তাদের কাহিনী শুনে আমার ভালো লেগেছে। মাওবাদীদের এক জাক নেতা সেখানে উপস্থিত, ছত্রধরও ছিল, সব্যসাচী গোস্বামীর লিবারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা, সেও ছিল, তাদের সঙ্গে দলবল ছিল। তেমনি আবার অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত শিল্পকর্তারা, তারাও ছিল, ভ্যারাইটি। আমার জেলে খাটিনি। আর আপনাকে বলি, আমি জেলে কোনোদিন টিভি দেখিনি। আমি টিভি দেখতে শুরু করি আরএন টেগোরে যখন সুস্থ হলাম, তখন টিভির ঘরে গেলাম, তখন দেখতে শুরু করলাম। তাও বলে আমি সংবাদপত্র দেখতাম না, সংবাদ কোনো চ্যানেল দেখতাম না। আমি ওই সাউথ ইন্ডিয়ান ছবির ভার্সানগুলো, হিন্দি ভার্সান, দুমদাম পেটাচ্ছে, মারছে। আবার ভালো বইও দেখেছি, কৃষক আন্দোলনের উপরে তার বউ আন্দোলন দেখেছি, তাকে মেরে ফেলা হলো বিয়ের দিন, তার বউকে। বিউটিফুল বই, খুব ভালো কাহিনী। এগুলো দেখার সুযোগ তো আমার ছিল না। আমার সিনেমা দেখার অভ্যেসটা ছিল, কিন্তু
বাদ বিচার করে সিনেমা দেখা তো সময় হয়ে ওঠেনি, সেটা ওইখানে দেখেছি। আর সংবাদপত্র তো পড়িনি, ওইখানে গিয়ে পড়তে শুরু করি। ফলে রাজনৈতিক তরজা বা বিতর্ক বা কুৎসা কোটার সঙ্গেই আমার চাক্ষুষ অভিজ্ঞতা হয়নি। এখন হচ্ছে, দেখছি বসে বসে এরা এই বলেছিল, এরা এসে এখন এই বলছি। আপনি দীর্ঘদিন শিল্প বাণিজ্য দপ্তর সামলেছিলেন, তা বর্তমান সময়ে যে শিল্প বাণিজ্য দপ্তর চলছে বা রাজ্যে শিল্প বাণিজ্য ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে বলে মনে করছেন এই 3 বছর সময়কালের পরে? আমার নিজের মনে হয় যে প্রথম দিকে যে উদ্যোগ আমাদের মধ্যে ছিল, পরবর্তীকালে আমার যা অভিজ্ঞতা, এটা কিন্তু একেবারেই আমার অভিজ্ঞতার কথা, এটা দলের সঙ্গে সবসময় একমত তা না। যে সুযোগ সুবিধে প্রথম 2011-তে আমরা দিয়েছিলাম, যে ইনসেন্টিভ দিয়েছিলাম, সেইগুলো শিল্পপতিরা সবসময় পায়নি। যে আমরা এক দরজা আবেদন বলেছিলাম, যে সব কিছু এক জায়গায় হবে, দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সেটাকে গতিহীন হয়ে পড়েছে। আরও গতি দেওয়ার দরকার ছিল। দেখুন, শিল্প বলতে তো অনেকগুলো ভাগ আছে। ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের আমাদের নিশ্চয়ই অগ্রগতি হয়েছে, কিন্তু ভারী শিল্প সেরকমভাবে আমরা করতে পারি না। আমি উদ্যোগ নিয়েছিলাম একটা আইটি মিনিস্টার হিসেবে ইনফোসিসকে আনার, উইপ্রোকে, টিসিএসকে জমি দিয়ে আরও কর্মসংস্থান সৃষ্টি করার। সেটা হচ্ছে শিক্ষিত শ্রেণীর কর্মসংস্থান, কিন্তু স্কিল্ড যারা আছে, সেই স্কিল ম্যানুফ্যাকচারিং যেটাকে বলি, সেখানে বোধহয় একটু ঘাটতি আছে আমাদের। বড় বড় কোম্পানি আমাদের জমি নিচ্ছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের সেভাবে, বামফ্রন্ট তো একেবারেই শেষ করে দিয়ে গেছে। কংগ্রেস আমলে যা যা হয়েছে, এখন আমরা বিধান রায়ের নাম করে গর্ববোধ করি। কল্যাণী করেছে, কি বলবো বলুন তো, দুর্গাপুর তৈরি হয়েছে। বিধান রায়ের কাছে আমার কাছে মনে হয় না যে কোনো বাঙালি সেই মাত্রায় পৌঁছাতে পারবে। তো শিল্প নিয়ে আর কি বলবো। আমি এখনো বিশ্বাস করি, যতই আমাকে কাদা দিক, আমার নিজেরই কাদা মুছবার শক্তি আছে। কর্মসংস্থানের বিকল্প কিছু হতে পারে না। আপনি বলছেন কর্মসংস্থানের বিকল্প কিছু হতে পারে না। এদিকে সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ 4টে রাজ্য সেখানে দান খয়রাতি নিয়ে কথা বলছে রাজ্যগুলিকে দান খয়রাতি দিয়ে সেখানকার মানুষদের কাজ করার ইচ্ছে, সেই ইচ্ছেটা থাকছে না। সকালবেলা খাবার পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে, সাইকেল পাচ্ছে, তাহলে তারা কাজ কেন করবে? এটা আমি দেখলাম ওদের সুপ্রিম কোর্টের অবজারভেশন। আমি সুপ্রিম কোর্ট যেখানে বলেছে সেখানে কি আর পার্থের কোর্টে কিছু আছে? কিন্তু সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, তার তো নিশ্চয়ই মূল্যায়ন হওয়া উচিত। আমি মনে করি তার মূল্যায়ন হওয়া উচিত। ওনারা এক কথায়, যেটা আমি যা সংবাদপত্রে বুঝেছি, যে শ্রম করে তুমি অর্জন করো, তুমি ম্যানেজার হতে পারো, তুমি ইউ হ্যাভ টু অ্যাক্ট, ইউ হ্যাভ এ ভ্যালু ইন দি হোল সিস্টেম, তুমি তাই করো। তুমি ওদের বসে, কেউ তো আজ পর্যন্ত শুনিনি কেউ বসে মাইনে দেয়। আমরা বলতাম না, এ পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। এটা তো আমাদের ছাত্র জীবনের স্লোগান ছিল। সুপ্রিম কোর্টের অবজারভেশনের নিশ্চয়ই তারা
সঠিক মূল্যায়ন করেছেন, তারা বলবার চেষ্টা করেছেন, তার মানে ক্রিয়েশন অফ জবস। কেন্দ্রীয় সরকার টোটালি ফেল করেছে। 2 কোটি লোকের জব দেবো, এ তো বামফ্রন্টও তাই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তার সরকার বা তার একজন প্রাক্তন মন্ত্রী হিসেবে সেই সরকারের আমি মনে করি সেই রেট অনেক বাড়িয়েছিল। একটা চেষ্টা ছিল বা চেষ্টা আছে, কিন্তু সেই চেষ্টাটাকে আমরা যখন এসছিলাম তখন বলেছিলাম যে আমরা কর্মসংস্থান তৈরি করব, বেকার যুবকদের যোগ্যতা অনুসারে তাদের একটা সুযোগ করে দেব। সেটা সম্ভব হয়েছে অনেকটাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি বহুদিনের রাজনীতিবিদ, আপনি বহুদিন ধরে রাজনীতি করছেন। একটা সময় ছিল যখন রাজনৈতিক দলের মধ্যে মতাদর্শ বিভিন্ন বিভেদ ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবির নিজের দল করলেন, জেইউপি। বলা যায় যে একটা ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক যারা একটা ধর্মের কথা বারবার বলছে, বা হুমায়ুন কবির হোক বা আইএসএফ হোক, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময়ের রাজনৈতিক যে প্রেক্ষাপট বা যেভাবে রাজনীতি হতো, যে সমস্ত বিষয়কে নিয়ে, আর আজকের দিনের রাজনীতি, কি পার্থক্য দেখছেন? না, আমি পার্থক্য দেখছি যে আমি তো প্রথমেই বলেছি সমাজকে বিভাজন করে কখনো রাজনীতি করা যায় না। ভারতবর্ষের সংবিধানকে মেনে সেটা গর্হিত কাজ। আমরা বলেছিলাম আমরা সোশ্যালিজমে বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িক নই, তাই না? এখন আমরা সবসময় বলি জাতীয় সংহতি। আমরা কি বলি যে কোনো সম্প্রদায়ের সংহতি? আমরা কি বলি যে সংখ্যাগুরুর সংহতি? আমরা কি বলি সংখ্যালঘুর সম্প্রীতি? সম্প্রীতি তো সকলের। রাজনীতিতে একটা ঝোঁক এসছে, এটার সেটা কাম্য নয়, এটা আমি বলবো। 26শে নির্বাচন, এসআইআর আবহ, কি মনে হচ্ছে এই এসআইআর আবহ, এত ভোটার লিস্ট, ভোটার কার্ড থেকে নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা, 28 তারিখ বোঝা যাবে, এর মধ্যে 26শে নির্বাচন, ফলাফল নিয়ে কি মনে হচ্ছে নির্বাচনের? দেখুন, আমি প্রথম কথা বলি, এসআইআর তো নতুন কিছু কথা নয়। এর গুরুত্ব, মাত্রা, বিতর্ক তৈরি হয়েছে যে নির্বাচন কমিশনের রাজনৈতিক কিছু কিছু সিদ্ধান্ত বা তুগলকি কায়দায় নিয়ম বদল করে তারা তৈরি করছেন। আমাদের মাথায় আসছে না যে নির্বাচনের আগে এসআইআর দরকার কেন? এসআইআর ইজ এ প্রসেস, আগে থেকে তৈরি করতে পারতো। বড্ড তাড়াহুড়ো হয়ে গেল মনে হচ্ছে। বড্ড না, পুরোপুরি তাই। ধরুন আমি যে 21 সাল থেকে জিতে আসছি যে কেন্দ্রে, সে কেন্দ্রের প্রায় 50,000-এর কাছাকাছি বা তার থেকে একটু কম হতে পারে, 40,000 হতে পারে, কি সব মিলিয়ে প্রায় 70,000-এর মতন নাম বাদ দেওয়া হবে। তাহলে এই লোকগুলো ছিল, আমি 2002 থেকে, আমি তো 2002 থেকে একেবারে 2024 নির্বাচন পর্যন্ত এই ভোটার তালিকায় ভোট হলো, বামফ্রন্ট জয়ী হলো, পরিবর্তন হলো, লোকসভার নির্বাচন হলো এই ভোটার তালিকায়। মৃতরা হাঁটছিল নাকি না? আমি তো ঠিক অবাক যে আমার কেন্দ্রে এত মৃত ভোটার আছে, কোথায় ছিল তারা? এই যে বিষয়টা, যেমন আমি তো আপনাকে বলছি যে আমি প্রথম থেকেই মনে করি দুর্বৃত্তায়ন এবং অর্থের বাহুবল, এই দুটো বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিক, কিন্তু তা তো করেনি তারা। তা করলে আজকে এই অবস্থা হতো না। ধরুন আমি যখন দলের প্রধান
একটি পদ নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার, যেটা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সইও করেছিলেন। এই ক্রিমিনালাইজেশন অ্যান্ড পেশিবল আর অর্থবল, বাহুবল আর অর্থবল, এর বিরুদ্ধে জাতীয় কমিশন ব্যবস্থা নিক এবং ছোট দলগুলো বড় দলের সঙ্গে পেরে ওঠে না অর্থবলের জন্য। সুতরাং নির্বাচন কমিশন তার নিজস্ব ফান্ডে প্রত্যেকটি দলকে প্রার্থীদের অর্থ সরবরাহ করুক, তার বাইরে কেউ কিছু করতে পারবে না। তো অনেকটাই তাহলে এই আর্থিক বেনিয়ম, দুর্নীতি এগুলো থামতে পারত। আর ক্রিমিনালাইজেশনের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, সেটা তো কোনোদিন করেনি, করছেও না। আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা করছে। লোকে যদি বুঝতে পারতো, ধরুন একটা প্রবীণ লোক, তাকে বলছে নিয়ে এসো, একটা সাংবাদিক, তাকে বলছে তোমার বাবার নাম তো এই, তোমার নাম কুমার নেই কেন? আমার বাবার নাম বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়, আমি তো পার্থ চট্টোপাধ্যায়। আবার আমার নামেও পার্থ সারথী চট্টোপাধ্যায় আছে নদিয়ায়। তো এইগুলো কি, আমি অবাক হয়ে যাচ্ছি সব। এটা আমার কাছে খুব বেদনার লাগছে যে প্রবীণরা, শারীরিক অক্ষমতা সম্পন্ন মানুষরা নাকে নল দিয়ে তারা ভোটের নির্বাচন ভোটার তালিকায় নাম তোলবার জন্য দাঁড়াচ্ছে। তাদের কাছে কখনো বলছে এই সার্টিফিকেট দরকার, কখনো বলছে ওই সার্টিফিকেট দরকার, একেবারে অপ্রস্তুত। সফটওয়্যার নির্ভর করতে গেলেও তার একটা প্রস্তুতি লাগে, তো সফটওয়্যার নিচ্ছে না। ডিজিটাইজেশন করতে গেলে তো বিপদ আছে, কোন সফটওয়্যার তুমি নিচ্ছ জানে না। আমি বলবো যে নির্বাচন কমিশন সঠিক সময়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করবার বদলে অনেক বেশি ত্রুটিকে সংযুক্তিকরণ করবার চেষ্টা করছে। ত্রুটিমুক্ত ভোটার তালিকার পরিবর্তে ভোটার তালিকা এবং ব্যবস্থার মধ্যে আরও বেশি করে ত্রুটি ঢুকে যাচ্ছে। এতক্ষণ কথা বললাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার মুখ থেকে শুনলাম তার এই 3 বছরের ঘটনা, তার সঙ্গে ঘটে যাওয়া 3 বছরে তিনি ঠিক কী কী করেছেন, কিভাবে কাটিয়েছেন এই সময়কাল। ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।